বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যেখান থেকে চ্যানেলে দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। সাম্প্রতিক নানা বিষয় নিয়ে কথা বলবার জন্য তৃতীয় মাত্রার স্টুডিওতে রয়েছেন আমার বায় বসা আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভাইস চেয়ারম্যান ডক্টর আসাদুজ্জামান রিপন এবং আমার ডানে রয়েছেন বাংলা দৈনিক যুগান্তরের সিনিয়র সহকারী সম্পাদক মাহবুব কামাল। স্বাগত আপনাদের দুজনকে তৃতীয় মাত্রায়। ডক্টর আসাদুজ্জামান রিপন, আপনার কাছে কিছু শুনতে চাইছি যে সরকারের মাত্র 1 মাসের খানিকটা বেশি সময় পার হলো, কেমন মনে হলো সূচনাটা? স্টিল শুধু ভালো বললে ভুল হবে, আমি সরকারের চেয়েও আমি সরকার প্রধানের কথাটা বলতে চাই। এটা ভেরি এক্সেপশন। আপনার 17 থেকে 17 মানে অলমোস্ট ওদিকে 13 দিন, আর আজকে হচ্ছে আপনার 30 দিন, 43 দিনের সরকার। 43 দিনের সরকারের একজন প্রধানমন্ত্রী হিসেবে যিনি অনেক নিগ্রহ এবং অনেক নেতিবাচক প্রচারণার শিকার হয়েছিলেন তার রাজনৈতিক জীবনে, বলা যেতে পারে তিনি তার এই 43 দিনের প্রধানমন্ত্রিত্বকালীন সময়ে, ঠিক আপনার সাথে আমরা যখন আলাপ করছিলাম একেবারে মানে অফ দ্য রেকর্ড, মানে প্রোগ্রাম শুরু হয়ে যখন আমরা নিজেদের আলোচনা হচ্ছিল, মানে তিনি প্রচুর মানুষের মন জয় মানে করতে পেরেছেন এবং এমন কিছু ব্যতিক্রমধর্মী পদক্ষেপ তিনি নিচ্ছেন অথবা মানে তার পার্সোনাল লাইফ স্টাইলে নিয়ে আসছেন। ইভেন প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করার বিভিন্ন বিষয়গুলোতেও মানুষের মধ্যে ভীষণ নজর কেড়েছে। যেমন বাংলাদেশে আমি যদি বলি আপনার গত 55 বছরের ইতিহাসে বা 54 বছরের ইতিহাসে বাংলাদেশে হেড অফ দ্য গভর্নমেন্ট যারা ছিলেন, উইথ ডিউ রেসপেক্ট টু অল চিফ এক্সিকিউটিভ অফ দ্য রিপাবলিক অথবা হেড অফ দ্য গভর্নমেন্ট যাদের কথাই বলেন না কেন, একেবারেই ঘড়ি ধরে 9টা 1 মিনিটে অফিসে ঢোকা, এটা খুব রিয়েলি ব্যতিক্রম। তারপরে অন্যান্য মন্ত্রীরা কেমন করছেন, মানে অ্যাকাউন্টেবিলিটি ইন টার্মস অফ অ্যাকাউন্টেবিলিটি, যে উনি অনেক তুলনামূলকভাবে কম বয়সে অনেককে তিনি মন্ত্রী হিসেবে নিয়োগ দিয়েছেন, তারা কেমন পারফর্ম করছেন, অথবা মানে সরকারি অফিসগুলো কিভাবে চলে। উনি তো সরকারে ছিলেন না, তার মা প্রধানমন্ত্রী ছিলেন, সরকারের সংসদে কোথাও ছিলেন না, তাই না? তো এই যে বিষয়গুলো সরাসরি প্রত্যক্ষ করা, অর্থাৎ প্রধানমন্ত্রী নিজে যে কোনো সময় যে কোনো মন্ত্রণালয়ের যে কোনো কক্ষে আসতে পারেন, ঢুকতে পারেন, দেখতে পারেন, কুশলাদি জানতে চাইতে পারেন, অথবা গাড়ি থামিয়ে একজন মানে ট্রাফিক অফিসারের সাথে হাত মেলানো, কুশলাদি বিনিময় করা ইত্যাদি সব কিছু মিলিয়ে, বা একেবারে এটা প্রেসিডেন্ট জিয়ার বেলা আমরা যেটা দেখেছি, উনি খাল কাটার প্রোগ্রামে বিভিন্ন সময় দেখা গেলো যে একটা হাফ স্লিভ মানে গেঞ্জি একটা জিন্সের উপরে পরে তিনি গ্রামের মেঠো রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, ওই গায়ের পুকুর পাড়ে একজন নারী তিনি কলসি কাখে পানি ভরে তিনি বাড়ির দিকে ফিরছিলেন। হঠাৎ করে তিনি তাকিয়ে দেখলেন যে প্রেসিডেন্ট জিয়া যাচ্ছেন, কারণ তাকে তো সবাই টেলিভিশনের সুবাদে চিনতেন, জানতেন। স্বাধীনতা সংগ্রামের সময় তার স্বাধীনতার ঘোষণার কারণে তার নামটা খুবই পরিচিত ছিল। তো কি প্রেসিডেন্ট জিয়া যাচ্ছেন ওই গ্রামের মেঠো পথ দিয়ে, তাকিয়ে দেখছেন। তো এই যে অনেকটা এরকম, সেদিন আমি একটা ভিডিও দেখলাম যে মানে প্রাইম মিনিস্টার যাচ্ছেন, তো বাচ্চারা মানে পার্ক বা মানে পরিবেশটা ওরকমই মনে হচ্ছিল, দুটো বাচ্চা খেলাধুলা করছে, ওই যে তারেক রহমান যাচ্ছে। তো হয়তো ওনার কানে গেছে, উনি হাত নেড়ে তিনি মানে ওদের দিকে একটা মানে হাসি দিলেন। তো এই যে জনগণের প্রধানমন্ত্রী হয়ে ওঠা, আমরা তো সবসময় বলি যে এম্পাওয়ারমেন্ট অফ পিপল। একটা গণতান্ত্রিক রাজনীতিতে জনগণের জন্য রাজনীতি করতে হলে আসলে জনগণকে ক্ষমতায়ন করতে হয়। আমাদের দেশে রাজনীতির জনগণ কখনই ক্ষমতায়িত হয়নি। এই দেশের শাসন ব্যবস্থাটা ছিল অনেকটা 300 মানুষের উপর ভিড় করে, মানে অর্থাৎ 300 মানুষ এমপি, আপনার কিছু অর্থাৎ 100-5 মানুষ উপজেলা চেয়ারম্যান, অথবা মানে এইরকমই তো বিষয় না, একেবারে উপর স্তরের উপরই কাঠামোর নিয়ন্ত্রণে রাজনীতি ছিল। তো জনগণকে ক্ষমতায়িত করা, জনগণ নিজেকে এম্পাওয়ার্ড মনে করতে পারে যে আমি ক্ষমতায়িত, আই ক্যান আস্ক মাই গভর্নমেন্ট, আই ক্যান রেইজ কোশ্চেন
বিফোর প্রাইম মিনিস্টার, আমি প্রাইম মিনিস্টারকে প্রশ্ন করতে পারি, সরকারকে প্রশ্ন করতে পারি, রাষ্ট্রে আমি প্রশ্ন তুলতে পারি, তাই না? এই বিষয়টা তো রাষ্ট্রে অনুপস্থিত ছিল। একটা গণতান্ত্রিক কাঠামো বা গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা না থাকলে রাষ্ট্রে প্রশ্ন তোলা যায় না। রাষ্ট্রে প্রশ্ন তোলাটা খুব কঠিন হয়ে দাঁড়ায়। আমি মাহবুবের কাছে আমাদের মনে হয় অফলাইনে আলোচনা যখন শুনছিলাম, ওনার একটা প্রোগ্রাম প্রাইম মিনিস্টার দেখেন এবং তাকে বলেছেন, মানে তার সাথে ওভার টেলিফোনে কনভারসেশন হয়েছিল, তাই না? তো উনি বলেছেন যে আমি আপনার প্রোগ্রামটা দেখি, আমি এনজয় করি, প্রোগ্রামটা আমি দেখি অথবা না দেখি, আপনি এটা কন্টিনিউ করবেন। ভেরি গুড। এখন আমার ধারণা সেই প্রোগ্রামটা হয়তো অনেক সময় সরকার, আমি আপনার প্রোগ্রামটা আনফর্চুনেটলি দেখিনি, আপনার প্রোগ্রামটা নিশ্চয়ই সরকার সমালোচনা থাকে বোধহয়, নাকি থাকে না? আমি সাজেস্টিভ কিছু বলছি, সাজেস্টিভ কিছু বলছি, হোয়াট এভার। সাজেস্টিভ। তো সেক্ষেত্রে মানে আপনি সেই সমালোচনা করার এখনো সময় হয় না হয়তো না, আমি 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 সময় দিতে চাইছেন, তার মানে হানিমুনে ডিস্টার্ব করতে চাইছেন না। ভেরি গুড। তো এই যে মানে Being a responsible, sensible journalist, উনি নিজেকে এম্পাওয়ার্ড ফিল করছেন, অথবা উনি অ্যাটলিস্ট ফ্রাইটেন না, মানে মানে সাজেশন তো অনেকে নিতে চায় না, তাই না? সাজেশন তো অনেকে নেওয়ার মতো মানুষের কথা। আপনি যে সাজেস্টিভ প্রোগ্রামের কথা বললেন, আপনি যদি অনেক দেখা গেল ইতিপূর্বে কোনো সরকারকে যদি আপনি গায়ে পড়ে যদি বলেন যে না আপনি একটু ভালো ভোট করবেন, এটা তো সাজেশন। আপনি জনগণ বিরোধী দলকে নিপীড়ন করবেন, সোনারই প্রয়োজন বোধ করতো না, সোনারই প্রয়োজন বোধ করতেন, এদের কথা শুনে কি লাভ হবে? রাইট। এবং আপনি অসংখ্য 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 মানে মানে কয়েক হাজার প্রোগ্রাম করেছেন। তো এবং সেখানে আপনি সবসময় আমি দেখেছি একটা কনক্লুশনের মধ্যে আপনি একটা মুদ্রা কথা, আপনি একটা মানে তার ভাষায় একটা সাজেস্টিভ অ্যাপ্রোচই আপনার থাকতো। কিন্তু আনফর্চুনেটলি হু কেয়ার্ড। তো এখন ইয়েস, প্রাইম মিনিস্টার কেয়ার্স, গভর্নমেন্ট কেয়ার্স। এটা একটা ইম্পর্টেন্ট দিক। এটা একটা নিশ্চয়ই একটা আপনার একটা মানে ডেমোক্রেটিক পলিটির ম্যানিফেস্টেশন। এটি আমরা তো এরকম একটা রাষ্ট্র চাই, এমন একটা মানে সমাজ চাই, এমন একটা সরকারি ব্যবস্থা চাই যেখানে ভয়ের জগৎ থাকবে না, দ্বিধা থাকবে না যে আমি বলতে গেলে আমি মানে তোতলাবো কিনা, মানে এটা বলা ঠিক কিনা, অথবা আবার এক্সপ্লেইন করে আমার শব্দের ব্যাখ্যা দিতে হবে, নট দ্যাট। তো ভালো, আপনি যেটা জানতে চাচ্ছেন আমি বলতে চাই যে মানে এটা মানে 54-55 বছরের ইতিহাসে রীতিমতো মানে ব্যতিক্রমধর্মী ঘটনা ঘটছে। প্রধানমন্ত্রী ব্যতিক্রমধর্মী সূচনা করছেন এবং এটা কন্টিনিউ করবে, এবং অন্যান্য মন্ত্রীরাও। আমি আসছি আপনার কাছে। আমার প্রশ্ন ছিল যে সরকার পারফরমেন্স কেমন। ডক্টর রিপন মূলত আলোচনাটা করেছেন প্রধানমন্ত্রী কেন্দ্রিক, এবং হুইচ ইজ তো ফ্যাকচুয়াল এবং ট্রুথ, যে তিনি জনতার প্রধানমন্ত্রী হয়ে উঠবার চেষ্টা করেছেন। আপনার অবজারভেশনটা আমি শুনতে চাইব ওভারঅল, যে সরকারের পারফরমেন্স কেমন, এবং শুধুমাত্র প্রধানমন্ত্রী চাইলে নিঃসন্দেহে তার অ্যাপ্রুভাল রেটিং টু হাই বাংলাদেশের কনটেক্সটে প্রধানমন্ত্রী হিসেবে, কিন্তু তার টিম, পারিষদবর্গ, তাদের পারফরমেন্স সেটা তো দিন শেষে ম্যাটার করবে। সো আমি আপনার কাছ থেকে তাহলে আপনার এই কথাটির আগে উত্তর দিই। দেখেন হয়েছে কি, আমাদের মানে আওয়ার এক্সপিরিয়েন্স এবং প্রধানমন্ত্রীর যে পেস, বাকিরা সেই পেসটা মেনটেন করতে পারছেন কিনা। আমাদের অভিজ্ঞতা হচ্ছে প্রধানমন্ত্রীকে কেন্দ্র করে একটা সার্কেল গড়ে ওঠে, একটা ঘনিষ্ঠজনদের একটা সার্কেল, এবং এই সার্কেলে যারা থাকেন তারা সবাই না, কেউ কেউ প্রধানমন্ত্রীকে খুব ভালোবাসেন, এটা দেখান, কিন্তু আসলে তারা তাদের পার্সোনাল এজেন্ডা পার্সু করার চেষ্টা করেন, এবং এসব কারণে প্রধানমন্ত্রী মাঝে মাঝে মিসগাইডেড হতে পারেন। সেজন্য আমি একটা সাজেশন দিচ্ছি ওনাকে, যে সবসময় মনে রাখতে হবে যে ওয়ান সাইডেড স্টোরি হ্যাজ অলওয়েজ সাম মিসিং পেজেস। যে আপনাকে কথা বলতেছে সেখানে কিছু মিসিং পেজ থাকবেই, সে যুক্ত করবেন এটা। আপনাকে ওই মিসিং পেজগুলো কল্পনায় আনতে হবে, যে কোন কোন জায়গাটা মিসিং, এইটা কল্পনায় এনে স্কোয়ারলি দেখতে হবে ব্যাপারটা, তাইলে আপনি আর মিসগাইডেড হবেন না, এবং অন্যান্য কণ্ঠস্বরও শুনতে হবে। সো এই যে তাকে এনসার্কেল করে রাখে একটা গ্রুপ, এইটা যদি প্রপারলি হ্যান্ডেল করা যায় তাহলে এটা খুব সুফল আনবে। আচ্ছা, 2 নম্বর হচ্ছে প্রবলেম। দেখেন আমাদের দেশে হয় কি, তারেক রহমান এখন ডেমোক্রেটিক, হ্যাঁ একদম টোটালি ডেমোক্রেটিক, কিন্তু আলটিমেটলি কিন্তু উনি ডেমোক্রেটিক থাকতে পারবেন না। মানে এই যে নর্মসটা, এইটা থাকতে পারবেন না। কিন্তু
এবং তাকে একটা সিঙ্গেল অথরিটি স্ট্যাবলিশ করতে হবে নিজের। এবং এটা কিন্তু সূচনা আমরা দেখছি, যেমন ধরেন যে ডিসি মাসুদকে উনি ফোন করছেন, এটা তো করার কথা না, এটা করবে আইজি অথবা ডিআইজি করবে, তাই না? উনি উনি তার মানে ইভেন হোম মিনিস্টারও না। হ্যাঁ, তো ফলে এই যে একটা সিঙ্গেল অথরিটি হয়ে যায় আলটিমেটলি, হ্যাঁ, এইটা কিভাবে মানে এখান থেকে কিভাবে ডেমোক্রেটিক মানে প্র্যাকটিস করা যাবে, সেটা কিন্তু একটা বড় ব্যাপার আর কি। কারণ দেখেন এইখানে তো মানে সব ভালো ভালো নয়, সব ভালো সব সময় করতে নেই, অন্যদের জন্য কিছু রেখে দিতে হয় না। তবে একটা জিনিস কি, হ্যাঁ, আমার যেটা ভালো লাগছে মাথায় রাখতে হবে, আমার যেটা ভালো লাগছে সেটা হচ্ছে উনি খুব ক্যাজুয়াল, এ বিট ওয়েস্টার্নাইজড। যেমন ধরেন যে আমি ডেভিড ক্যামেরুনের একটা ছবি দেখছিলাম, ইলেকশনের দিন উনি জিতছেন, তো উনি বগলে নিউজ পেপার, হাতে ব্রেড, হেঁটে হেঁটে যাচ্ছেন বাসায়, রেজাল্ট হয়ে গেছে, হি সাপোজ টু বি দ্য নেক্সট প্রাইম মিনিস্টার। নেভারদিলেস উনি এইভাবে হেঁটে হেঁটে যাচ্ছেন, সো ক্যাজুয়াল এবং সো সিম্পল আর কি। তো তারেক রহমানের মধ্যে এইটা দেখতেছি আমি, হ্যাঁ, খুব ক্যাজুয়াল। তারপরে ধরেন যে তার মেয়েকে পাশে বসায় কথা বলে, এগুলি কিন্তু মানে ওয়েস্টার্নের এই কালচার আর কি। হ্যাঁ, যেমন ধরেন সব কী বলেন যে প্রেসিডেন্টের বলেন বা প্রাইম মিনিস্টারের তাদের যে মেয়ে বা মেয়ে, জেনারেলি মেয়ে, সে কিন্তু সবাই চিনে তাকে, হ্যাঁ, কারণটা হচ্ছে ওইভাবে থাকে আর কি। তো ফলে এগুলো, তারপরে যে প্রোটোকল কমিয়ে নেওয়া, তারপরে ধরেন যে সিম্পল পোশাক, তারপরে উনি একটা চেঞ্জ আনছেন, সেটা হচ্ছে যে এই পাবলিক কন্ট্রাক্ট যেটা আর কি, না, পাবলিক কন্ট্রাক্ট অন্য অন্য নেতারা যারা যেভাবে করতেন, উনি কিন্তু সেভাবে না, মানে একটা হি হ্যাজ ডেভেলপড এ স্টাইল অফ হিজ ওন। হ্যাঁ, এটা এটা খুবই ভালো। তবে একটা সমালোচনা আমি করি, ঠিক আছে, তাও করবেন। সেটা হচ্ছে যে এখন আমরা দেখতেছি এইটা উনি কি প্রশংসা তো সবাই করবে, সমালোচনা করার লোকের এই অভাব যখন, তখন সমালোচনা। ওই যে উনি একটু আগে বললেন যে একজনের কথা শুনলে চলবে না, আসলে একজন যখন কথা বলেন, তিনি কার এগেনস্টে বলছেন সেটা যদি মাথায় রেখে ওই পক্ষকে আইডেন্টিফাই করে, দরকার হলে গোপন ওই পক্ষের ভাষ্যটা শুনে নিলেন, মানে সিদ্ধান্ত গ্রহণ, মিসিং পেজগুলো দেখতে হবে। দ্যাটস হোয়াট আই এম সেইং। আচ্ছা, সেটা হলো যে আমি দেখতেছি, লক্ষ্য করতেছি এক ধরনের পলিটিক্স অফ অ্যাপিজমেন্ট চলতেছে, সন্তুষ্টিকরণের রাজনীতি, এবং সবাইকে সন্তুষ্ট করার একটা প্রবণতা দেখা যাচ্ছে। মানে অ্যাপার্ট ফ্রম আওয়ামী লীগ, আওয়ামী লীগ তো এটা আলাদা আলাদা কেস। আওয়ামী লীগ সন্তুষ্ট হতে চায় কিনা সেটাও আরেকটা প্রশ্ন, তারা কি চায় সেটাই তো পরিষ্কার না, সরকারকেই করবে। আচ্ছা, যেমন ধরেন যে একটা আমি বলেই ফেলি, যেমন পুলিশ হত্যার বিচার করা যাবে না, কারণ কি, জুলাই যোদ্ধাদের অসন্তুষ্ট করা হবে। তারপরে ধরেন যে পার্লামেন্টে শোক প্রস্তাবে কিছু নাম ঢুকাইতে হবে, কি কেন, জামাত অসন্তুষ্ট হবে যদি না ঢুকানো হয়। তো এবং ধরেন যে মুক্তিযুদ্ধের উপরে অনেক ধরনের আক্রমণ হচ্ছে। আপনি দেখেন, একটা আমি ফটোকার্ড দেখছি, আমি জানি না এটা মানে কি এআই দিয়ে বানানো না কি, অথবা সত্য কিনা। হ্যাঁ, সত্য কিনা। একজন ডাকসুর নেতা সম্ভবত, উনি বলতেছেন যে শেখ মুজিবুর রহমান গাদ্দারি করে পাকিস্তান ভাঙছে, পাকিস্তান যদি না ভাঙতো তাহলে আমরা এতদিনে পারমাণবিক শক্তি হয়ে যেতাম। মানে পাকিস্তান ভেঙে গেছে ওনার দুঃখ। হাই ট্রিজন, এটা একেবারে চূড়ান্ত রাষ্ট্রদ্রোহিতা, এটা হাই ট্রিজন, হি শুড বি টেকেন ইনটু টাস্ক। কিন্তু আমরা দেখতেছি সরকারের কোনো মানে কোনো রিয়াকশন নাই। আপনি একটু ফ্যাক্ট চেক করে দেখতে পারতেন যে কার্ডটা সঠিক ছিল কি। হ্যাঁ, সেইটা অবশ্য, হ্যাঁ, এটা আমার মনে হয় না এটা মিথ্যা, কারণ যেভাবে আসছে, যাই হোক, যদি হয়ে থাকে আর কি। তো এই যে পলিটিক্স অফ অ্যাপিজমেন্ট, এইটা কিন্তু ক্ষতি করবে, আমি বলি ক্ষতি করবে ইন দ্য সেন্স যে দেখেন, সবাইকে সন্তুষ্ট কে করে, যে দুর্বল, ঠিক আছে, যে সবল সে কিন্তু আপনার যাকে যতটুকু ট্রিট করার ঠিক ততটুকু ট্রিট করবে। এবং ওই যে বলেন না যে এভরি ম্যানস প্রপার্টি মিনস নো ম্যানস প্রপার্টি, আপনি যখন সবার হয়ে যাবেন তখন কিন্তু আপনি ইউ আর অফ নোবডি, এবং বিপদের দিনে কিন্তু কাউরে পাবেন না আপনি, ঠিক আছে। সো আমি মনে করি যে এই পলিটিক্স অফ অ্যাপিজমেন্ট থেকে তাকে সরে আসতে হবে। এইটা কিন্তু প্রত্যেকটা জিনিসকে ট্রিট করতে হবে ফ্রম লিগাল পয়েন্ট অফ ভিউ, যে কোনটা ক্রাইম এবং কোনটা কি। এইটা আপনি যদি পলিটিক্সের স্বার্থে যদি আপনি ক্রাইমের সাথে কম্প্রোমাইজ করেন, হ্যাঁ, তাহলে কিন্তু আপনি লিডার হলেন না, ঠিক আছে। এবং এটা একটা পপুলিস্ট অ্যাটিটিউড আর কি। হ্যাঁ, পপুলিস্ট অ্যাটিটিউড কিন্তু খুব বেশি দিন টিকে না।
হ্যাঁ, এটা তো ফলে এই জিনিসগুলো আমার সমালোচনা আছে, বাট আপনি ওভার আপনিও ডক্টর রিপনের মতোই প্রধানমন্ত্রীর মধ্যেই আলোচনাটা সীমাবদ্ধ রাখছেন, যদি আমি ভুল না বুঝে থাকি। আচ্ছা, তাহলে আপনি এখন যেহেতু আমি বলছি সরকারের পারফরমেন্স, আচ্ছা, আপনাকে ধরে সরকার- নিচ্ছেন যে একাই প্রধানমন্ত্রী সব করে ফেলবেন, তাকেই সব করতে হবে। এবং আমি কেন বললাম আলেকজান্ডার দি গ্রেট, জয় মাল্য তার, এবং তাকেই সব করতে হবে, শেষ পর্যন্ত তিনি করেও ফেলবেন, অথবা আমাদের ধারণাই হবে যে না, ওনাকেই করতে হবে, আর কেউ। না আমি বলছি শুনেন, আলেকজান্ডার দি গ্রেটের একটা বিখ্যাত কথা আছে, সেটা হচ্ছে কমান্ডার যদি সিংহ হয় আর যদি সৈন্যরা হয় কি বলে ভেড়া কিংবা দুর্বল কম, আমি ভয় পাই। কিন্তু কমান্ডার যদি ভেড়া হয় এবং সৈন্যরা যদি সিংহের মতো শক্তিশালী হয়, আমি ভয় পাই না, কারণ কমান্ডার হচ্ছে ভেড়া, সে কিছু করতে পারবে না। ফলে উনি যেহেতু সেন্টার পয়েন্টে, উনি যেহেতু হেড অফ দি গভর্নমেন্ট, ওনাকে কেন্দ্র করে তো সব হবে। উনি সিংহ না ভেড়া, দ্যাট উইল ডিটারমাইন দি নেক্সট পলিটিক্স। ঠিক আছে, Makes আমি sense. আমি আমি এইভাবে দেখি। সো আপনি আর অন্য আমি না ওনার পারিষদবর্গের পারফরমেন্স বা ওগুলো নিয়ে না ওগুলি হবে, কিন্তু আমি বলি যে বাই অ্যান্ড লার্জ ধরেন সে তো যেমন ধরেন ঠিকই যেমন আছে। যেমন ধরেন মাথা ঠিক থাকলে বাকিগুলো ঠিক হ্যাঁ, হতে যেমন বাধ্য। ধরেন সড়ক পরিবহন মন্ত্রী না, হি ইজ এ ড্যাম ফেইলিউর, এবং সে বলতেছে যে কি মানে কতগুলি মানে এমন কথা বলছে আমি নিজে তো এই আমার ঢাকা থেকে পাটগ্রামের ম্যাক্সিমাম আপনার জন্য সাবজেক্ট তৈরি করছি আমরা। হ্যাঁ আমি বলছি ঢাকা থেকে পাটগ্রাম ইট টেকস অনলি 10 আওয়ার্স ইফ নট লেস। আমি গেছি 23 ঘন্টায়। অবশ্য আমি বাটে পড়ছি, আগের দিন যারা গেছে তারা হয়তো ভালো গেছে গেল। আচ্ছা, টিকিট, পাটগ্রামের টিকিট নট এক্সিডিং 1500, আমি 2600 টাকা দিয়ে কিনছি। পরে আমাকে বললো যেহেতু পিছনের সিট, সামনে নিতে গেলে আরও 500 টাকা দিতে হবে। আই পেইড 3100। ঠিক আছে, এটা কিন্তু 1500 টাকার বেশি হওয়ার কথা না। অথচ উনি কিন্তু বলে বেড়াচ্ছেন যে কি অনেকে কম ভাড়া নিছে, সবাই নির্বিঘ্ন যাত্রা। এগুলো দেখেন, এই যে একটা পলিটিশিয়ানের প্রধান দায়িত্ব কি, হি শুড ডিফাইন রিয়ালিটি। হ্যাঁ, এবং সেকেন্ড কথা হচ্ছে রিয়ালিটি ডিফাইন করার পরে টু সে থ্যাঙ্কস টু এভরিবডি। এইটা হচ্ছে পলিটিশিয়ানের প্রধান কাজ। এখন উনি তো রিয়ালিটিকে অস্বীকার করতেছেন। হ্যাঁ, এবং ফেসবুক খুলে দেখবেন কীভাবে কে কতটা সাফার করছে, ফেসবুক খুললেই দেখা যাচ্ছে। এগুলো মিথ্যা না। হ্যাঁ, অথচ উনি একটা ক্রেডিট নিচ্ছেন কেন, কি কারণে? তাহলে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন? উনি তো বলেছেন যে অতীতের সকল সময়ের চেয়ে এবারে মানুষ সবচেয়ে স্বস্তির সাথে যাত্রা করেছে। সেটাই তো উনি বলছেন। আমি বলছি না, আপত্তি তো সেখানেই। হ্যাঁ, আমি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্সের কথা বলতাম। হইতে পারে আমি বাটে পড়ছি, কিন্তু আমি তো ভিকটিম, তাই না? এখন তাহলে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন ওবায়দুল কাদের অ্যান্ড দিস নিউ সড়ক পরিবহন মন্ত্রী? হোয়াট ইজ দ্য ডিফারেন্স? আমি যদি ওবায়দুল কাদের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন শেখ রবিউল ইসলাম, তা নন, বিগ ডিফারেন্স। একটা জিনিস আপনি দেখেন, আমি একটা জিনিস বুঝি না, মানে সত্য যদি স্বীকার করা হয়, সেটা যদি আমার বিপক্ষেও যায়, আমার কিন্তু অন্য দিক থেকে একটা প্লাস পয়েন্ট হবে। ঠিক আছে, আমার ব্যর্থতা যদি আমি স্বীকার করি, তাহলে কিন্তু এক ধরনের মিনিমাইজ হয়ে যায় জিনিসটা। আচ্ছা, উনি তো স্বীকার করছে, তাই না? আমি ব্যর্থ আবার বলতেছি, এটা ব্যর্থতা স্বীকার করছি না, তো ফলে সো আপনার এই নিজস্ব ভুক্তভোগী, এই মানে যেটা স্মরণ আছে ভুক্তভোগী হিসেবে, এর বাইরে আর কারো পারফরমেন্স নিয়ে বা ওভারঅল ক্যাবিনেট নিয়ে আপনার বা অন্যান্য কোনো দপ্তর অধিদপ্তর কারো হ্যাঁ আছে পারফরমেন্স? এবং হোম মিনিস্টার হিমসেলফ আমি সমালোচনা করতে চাই। যেমন উনি কিছুদিন আগে বলছিলেন নো মব, আর মব হবে না। মব হচ্ছে না, মব তো হচ্ছে, কোর্টে মব হয়েছে। আপনি এই যে কি বলে যে আমাদের যে 9 ডিভিশনের জিওসি ছিল, যে সে দোষ করছে, তার বিচার হবে, তাই না? মব হবে কেন? কালকে দেখলাম এক ছাত্রলীগকে পিটায় ইলেকট্রিক শক দিছে। ঠিক আছে, জামাতের, হ্যাঁ। তারপর আরও কয়েক যে মব হচ্ছে কেন? আপনি কি এগুলি দেখেন? আমি একটা জিনিস বলি, সোসাইটিতে কিন্তু ক্রাইম হবে। হ্যাঁ, এইটা স্ক্যান্ডিনেভিয়ান, আমি একটু শেষ করি, এটা স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রি না যে জিরো ক্রাইম, তাই না? ক্রাইম হবেই। প্রশ্নটা হচ্ছে যে ক্রাইম হওয়ার পরে রাষ্ট্র কী ব্যবস্থা নিয়ে অ্যাড্রেস করছে কি না। ইউনুসের রেজিমের কি হয়েছে? ইউনুস রেজিমের ক্রাইম হয়েছে, অ্যাড্রেস করে নাই। ঠিক আছে, এবং নো ক্রিমিনাল ওয়াজ টেকেন ইনটু টাস্ক, মানে অদ্ভুত ব্যাপার। হ্যাঁ, তো এখন এই আমলও ক্রাইম হবে, কারণ ক্রাইম থাকতেই হবে। তা আমরা দেখব যে ক্রাইমের এগেইনস্টে গভর্নমেন্ট অথবা কনসার্ন যে মিনিস্ট্রি, তারা কি অ্যাকশন নিচ্ছে না।
তার ফলে ওই যে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রীর যে কথাটা আমি বাগাড়ম্বর মনে করব। ওকে, ডক্টর রিপন, কথা তো মন্ত্রীবর্গ অনেক সময় কথা বলেই বিখ্যাত হয়েছেন কাজের চেয়েতে, সেটা তো একটা দিক আছে, বাট ওভারঅল আপনার কাছে কি, আমি ওনার বক্তব্যের প্রেক্ষিতে কিছু বলবার থাকলে নিশ্চয়ই বলবেন, বাট দলের ভেতরকার একজন মানুষ হিসেবে কি আমি দেখছেন? যেটা বলতে চাচ্ছি কি, গভর্নমেন্ট আমি জানি না, কারণ আপনি তো দলের ভাইস চেয়ারম্যান, এখন আপনাদের মিটিং দলের কেন্দ্রীয় কমিটির কবে হয়, কোন পর্যায়ে কখন কি আপনারা শেয়ার করতে পারবেন সেটা জানি না, যদি পাবলিকলি কিছুটা পারেন। সেটা হচ্ছে যে আপনার গভর্নমেন্টের বয়স মাত্র 43 বছর, আপনি 43 দিন, সরি দুঃখিত 43 দিন। তো 43 বছর গভর্নমেন্টের বয়স হলে এখানে কেউ প্রশংসা করতো না, অথবা 43 বছর তো আমরাই সার্ভাইভ করবো না নেক্সট 43 ইয়ার্স হোয়াট এভার। তো যেটা বলছিলাম যে 43 দিনের একটা সরকার, স্বরাষ্ট্রমন্ত্রী যেটা বলেছেন সেটা তার গুড উইশ, আমি এইভাবে যদি বলতে চাই, তিনি এই ইমপ্রেশনটা দিতে চেয়েছেন যে মব সংস্কৃতিটা এটা মানে সরকার পছন্দ করবে না, সরকার এটাকে দমন করবে অথবা এটা সোজা কথা অ্যালাউ করবে না। এটা আপনি বলতে পারেন একটা স্ট্যান্ডিং প্রিন্সিপাল। আপনি যদি বিষয়টা যদি পজিটিভলি নেন, আমি বলতে চাই যে হোম মিনিস্টার যে স্টেটমেন্টটা জাতির সামনে দিয়েছেন, বা মানে আমরা যেটা জেনেছি সেটা তিনি এই আশ্বস্ত করতে চেয়েছেন যে যত্রতত্র যখন তখন আপনার একটা মানে মব কালচার কন্টিনিউ করবে বা এটা চলতে দেওয়া যাবে। আপনি যেটা ইউনুস গভর্নমেন্টের সময় কথা বললেন, সে ব্যাপারে আমি খুব নির্দয় সমালোচনা মোটেই করতে চাই না। আপনাকে মনে রাখতে হবে যে উনি একটা বিশেষ পরিস্থিতি, একটা সরকার এসেছিল, তখন পুলিশ ঠিকমতো ফাংশন করেনি, তারা ফ্রাজাইল ছিল, মোরাল স্ট্রেংথ ছিল না। অমনি ধরনের পরিস্থিতিতে বাংলাদেশে ওবায়দুল কাদের সাহেবরা যেই আশঙ্কাটা করেছিলেন যে হাসিনা সরকার বিদায় নিলে হাজার হাজার মানুষ মারা যাবে, ওই ধরনের পরিস্থিতি অ্যাটলিস্ট ছিল না। আমি মনে করি যে বাংলাদেশের মানুষ অনেক টলারেন্ট, ডিসপাইট দ্যাট কিছু কিছু ঘটনা ঘটেছে, এবং সেটা যতটা আশঙ্কা আওয়ামী লীগের মানে সরকারের সময় তারা করেছিলেন, তার তুলনায় একেবারেই বলা যেতে পারে ভগ্নাংশ, মানে 1% ভগ্নাংশও না। তো যাই হোক, সেটা না হলেও ভালো হতো, কিন্তু সেটা রিয়ালিটি। মানে শেখ হাসিনা তো তার শাসনামলে বিচার বিভাগ বলেন, প্রশাসন বলেন, পুলিশ বলেন, কোনোটা তো প্রতিষ্ঠান রাখেন নাই। ওটা তো সবই ওনার ভ্যানিটি ব্যাগের মধ্যে ভরে ফেলেছে, এবং এটা ওনার নিজস্ব ব্যবহার সামগ্রী করে ফেলেছিলেন, সোজা কথা। তো নিজস্ব ব্যবহার সামগ্রী হিসেবে ব্যবহার করার কারণে অতি ব্যবহার কারণে ওগুলো ওয়েস্ট বক্সে চলে যাওয়ার কথা। তো তারপরেও ওই জিনিসগুলো নিয়ে যে ইউনূস সরকার অলমোস্ট 18 মান্থস একটা চমৎকার নির্বাচন উপহার দিয়েছেন, এবং মোটামুটি দেশে হানাহানি হয়নি, ভালো আছেন আপনি, আমি সবাই সুস্থ আছি, এটার জন্য আল্লাহর কাছে শুকরিয়া প্রকাশ করতে চাই। আর আপনি যেটা আপনি নিজে বলছেন বাটে পড়ে গেছেন, ইয়েস, আপনি বাটে পড়ে গেছিলেন, এটা সত্য কথা না, কিন্তু উনি কিন্তু অন্য কথাও বলেছেন, বাটের হয়তো একটু বেশি বিব্রত সরকারকে করতে চান না বলে হয়তো পাটে পাড়াতে, কিন্তু উনি কিন্তু ফাঁকে আরেকটা কথা বলেছেন, সোশ্যাল মিডিয়াতে গেলেই দেখা যায় মানুষ কি পরিমাণ বিরক্ত। না, মানুষ তো সত্যি কথা, মানুষ এত দেশের জনসংখ্যা, ট্রান্সপোর্টেশন সিস্টেম বলে এগুলো খুব তো রেগুলেটেড না, এটার জন্য টাইম লাগবে। যে আমি একটা ছোট উদাহরণ নাম, যেহেতু আমি সরকারি দলের লোকই, তো সব তো নামধাম উল্লেখ করে বলা যায় না। সরকারি দলের লোক বলতে সরকারি দল বলে কিছু থাকে না। আমি যে দলটি করি সেই দলটি এখন সরকার পরিচালনা করে, এই তো বিষয়টা। এই জন্য মানুষ সরকারি দল বলতে পছন্দ করে, আমি অবশ্যই ভাবতে পছন্দ করি না। আমি রাজনৈতিক দলকে রাজনৈতিক দল বিবেচনায় ওইভাবেই রাখতে চাই, কারণ সরকারি দল ভাবলেই কাইন্ড অফ অ্যারোগ্যান্স ভেতরে ডেভেলপ, ওইটা থাকা উচিত না। তো যেটা কোনো একজন কর্মকর্তা সম্প্রতি নিয়োগপ্রাপ্ত, যেভাবে হোক নিয়োগপ্রাপ্ত একজন কর্মকর্তা, বা মানে যেহেতু নিয়োগপ্রাপ্ত প্রশাসক, তারা তো কর্মকর্তাই বলা যায় নাকি, জনপ্রতিনিধিত্ব বলার সুযোগ নাই। তো তিনি বললেন, মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন চাঁদাবাজি করা যাবে না। আচ্ছা, মাননীয় প্রধানমন্ত্রী যদি নাও বলে থাকেন, যেহেতু আপনি বলতেন সব কিছু প্রধানমন্ত্রী কেন্দ্রিক কিনা, যেমন শেখ হাসিনা আমলে বলতেন মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন এটা করতে, মাননীয় প্রধানমন্ত্রী এটা করতে, মানে সব কিছু ইন দ্য নেম অফ গড, নাউজুবিল্লাহ। বিষয়টা ওই জায়গায় তো চলে যায়, ওই জায়গাটাই প্রায় চলে গিয়েছিল। দ্যাট শুড নট বি। ওই জায়গায় রাষ্ট্র ব্যবস্থা ওই জায়গায় নেওয়া উচিত না। আমার বক্তব্য হচ্ছে যে আমি প্রশাসন চালাবো,
আমি বিভিন্ন প্রতিষ্ঠান চালাবো, সেই ক্ষেত্রে সব জায়গায় তো আমি সুশাসন নিশ্চিত করব। দ্যাট ইজ দ্য ডিজায়ার অফ দ্য পিপল, ইভেন দ্যাট ইজ দ্য ডিজায়ার অফ দ্য প্রাইম মিনিস্টার। প্রাইম মিনিস্টার কি বলেছেন? প্রাইম মিনিস্টার বলেছেন যে জনগণের ভোগান্তি হয়, জনগণ বিরক্ত হয়, এমন কোনো কাজ করা যাবে না। ভেরি ফেয়ার, ভেরি ফেয়ার। তা আপনি তো একটা গাইডলাইন পেয়ে গেলেন নাকি, যে জনগণের ভোগান্তি করা যাবে না। তাহলে এইটা তো বলা দরকার না, প্রধানমন্ত্রী বলেছেন চাঁদাবাজি করা যাবে না, তার মানে প্রধানমন্ত্রী কথাটা না বলেন তাহলে চাঁদাবাজি করা যাবে, বিষয়টা তা না। তাহলে এই কথা, এই যে এই ধরনের কথাবার্তা বলা, এটা প্রধানমন্ত্রীর প্রতি সম্মান প্রদর্শন নয়, বরং নিজের ব্যক্তিত্ব নাই, নিজের যোগ্যতা নাই। মানে এখন যদি তারপরে যদি চাঁদাবাজি যদি ওই প্রতিষ্ঠানে হয় বা কেউ করে, তাহলে কি প্রমাণ হবে যে তাহলে এই কথা মানুষ মানছে না, বা মানে তার লোকেরা মানছে না? আমি একটু কারেন্ট ক্রাইসিসের দিকে, আমরা তো সব ভালো ভালো কথাই এতক্ষণ দুদিক থেকে টেবিলে শুনলাম, আমিও আপনাদের সঙ্গে প্রায় সায় দিয়ে চললাম, কিন্তু যেটা অস্বীকার করবার উপায় নেই সেটা হচ্ছে বিশ্বজুড়ে বৈশ্বিক সমস্যা, বাংলাদেশে তার মধ্যে এনার্জি ক্রাইসিস। বাংলাদেশে 55 বছরে আমরা সিকিউরিটি নিয়ে অনেক কথা বলি, হার্ড সিকিউরিটি, সফট সিকিউরিটি, এনার্জি সিকিউরিটি নিয়ে আসলে সেই অর্থে কিছু হয়নি। এবং এবার এটা মর্মে মর্মে উপলব্ধি করা যাচ্ছে যে এই যে জ্বালানির সংকট, বিদ্যুতের সংকট, এখনও মানুষ বুঝতে না পারলে বুঝতে শুরু করবে, সময় ঘনিয়ে এসছে। এবং এই ক্রাইসিস মোকাবেলার জন্য সরকারের দিক থেকে কিছু কিছু পদক্ষেপের কথা বলছেন। সবচেয়ে বড় কথা যেটা তারা মুখে বলছেন যে প্যানিক হবার কিছু নেই, সব আছে। এখন কেউ তো বলবে না যে সব থাকতে হবে, এই থাকলো না কেন এর জন্য দায়ী সরকারের প্রধানমন্ত্রী, জ্বালানি মন্ত্রী, এটা তো না। কারণ সবাই জানে এই সরকারের মাত্র ওনার হিসাবে 43-44 দিনের বয়স, এবং বাংলাদেশের অর্থনীতির কি হালচাল সবটাই মানুষ জানে। তো এই জায়গাটা আপনারা কিভাবে দেখেন, এটা একটু আপনাদের কাছ থেকে বুঝতে চাই। এবং একটু ইতিহাসের পেছনের দিকে তাকালে দেখা যায় যে বিদ্যুতের সঙ্গে বিএনপির সম্পর্ক খুব একটা ভালো কখনোই ছিল না। তো সেই যে বলছি সেটা আমি 1 মিনিট একটু রিপন ভাইকে এটা অ্যাড্রেস করবো। আমি হাসফাস করতেছি আর কি, এটা না বললে না বলুন, এটা ভেন্টিলেট করতে হবে। আমি ছোট করে বলবো, এটা আমি ফ্রি হয়ে যাওয়া, আমি 1 ঘন্টা ধরে বলতে পারি, 1 ঘন্টা, কিন্তু আমি 1 মিনিট বা 1.5 মিনিট বলবো। দেখেন, ইলেকশন ইউনূস সাহেব করে নাই, ইলেকশন করছে আর্মি, আমি জেনে বলতেছি। এবং ইউনূস সাহেব ওনারা বলছিলেন যে রেজাল্ট দিতে দেরি হবে, এবং বলছিলেন 180 দিন পরে ক্ষমতা হস্তান্তর, মানে একটা ইল মোটিভ ছিল। আর্মি বলছে নো, 18 মাস, এবং আর্মি প্রপার টাইমে প্রপার ডিসিশন নিছে। 5 আগস্ট বলছে গুলি করবো না, দ্যাট ওয়াজ দ্য রাইট ডিসিশন। এইবার বলছে নো, হাঙ্গি পাঙ্গি চলবে না, আর্মি করছে ইলেকশন। গুড। 2 নম্বর হচ্ছে প্রশাসনকে সাহায্য করেছে, এটা বলে আর্মি না হলে পারতো না, আমি জেনে বলতেছি। শেষ কয়েকদিনে তারা এই মুভটা নিয়েছে। 2 নম্বর হচ্ছে আপনি বলতেছেন যে একটা বিশেষ সময় আসছে ক্ষমতা, পুলিশের মরাল ভেঙে গেছে। আমি তো বললাম না 1 ঘন্টা বলতে পারি। গোপালগঞ্জে এনসিপি আক্রান্ত হয়েছে বলে এখান থেকে নির্দেশ গেছে, 5টা লোক মেরে ফেলছে। আর কি বলে যে প্রথম আলো আর যখন পড়ে ওখানে আর্মি ছিল, তার অ্যাক্টিভেট হয় নাই, এবং নুরুল কবির ফোনের পর ফোন করছে, নোবডি রেসপন্ডেড। কি বুঝলেন? ওখানে যদি এনসিপি না হয়ে যদি অন্য কেউ যাইতো, তাইলে তারা মানে ওদের হাতে মারা পড়তো। যেহেতু এনসিপি, সুতরাং এখান থেকে নির্দেশ গেছে, আর্মি অ্যাক্টিভেটেড হয়েছে, এবং 4-5টা লোক মরে গেছে। কিন্তু অন্যান্য মবের ক্ষেত্রে প্রেস সেক্রেটারি বলতেছে এইটা কি বলে প্রেসার গ্রুপ, মব না। স্বয়ং চিফ অ্যাডভাইজার বলতেছে ওরা তো তোমাদের গ্রামেও আছে। এটা ডিরেক্ট মানে আপনার কি বলে এনকারেজমেন্ট অফ মব। হ্যাঁ, এটা শুনুন, এগুলো আমি 1 ঘন্টা আপনার সাথে বিতর্ক করতে পারি, কিন্তু আমি করবো না। তর্ক করি না, আপনি বিতর্ক করবেন কেন? যাকে আমি তেলের কথা বললেন না, দেখেন একটা কিন্তু খুব মানে কি বলে যে এটা একটা ফ্রাইটেনিং সিচুয়েশনের মধ্যে আমরা পড়তে যাচ্ছি। সেটা হলো যেমন একটা বলি, যেমন ফার্নেস অয়েল না, ফার্নেস অয়েলের যে এখন যে মজুদটা আছে সেইটা 1 মাসের মজুদ আছে, এবং আপনি যদি এখন কি বলে যে নতুন করে আবার করতে চান, তাহলে এইটা এক্সিকিউটেড হইতে মিনিমাম 40 দিন লাগবে, 50 দিন লাগবে। তাইলে আপনি এইটা যে আপনি করতে পারতেছেন না, তাইলে 30 দিন পরে কি হবে? আপনার তো ইলেকট্রিসিটি বন্ধ হয়ে যাবে। হ্যাঁ, আচ্ছা, ইলেকট্রিসিটি যদি লোডশেডিং শুরু হয়, এইটার কিউমুলেটিভ এফেক্ট কী হবে? আপনার সেচের সময় সেচ দিতে পারতেছেন না,
আপনার ইরি ধান হচ্ছে আমাদের ফুড সিকিউরিটির একটা লায়ন শেয়ার তারা করে। আপনি সেচ দিতে পারবেন ইলেকট্রিসিটির অভাবে। আচ্ছা, ইলেকট্রিসিটির অভাবে আপনার কারখানা সমস্যা হবে, ছাঁটাই হতে হবে। ফলে ইলেকট্রিসিটিকে মানে নিরবচ্ছিন্ন রাখার জন্য আপনাকে ফার্নেস ওয়েলের ব্যবস্থা করতে হবে, এবং সেটা আপনি পারছেন না এখন, ঠিক আছে? আচ্ছা, তারপর দেখেন রাশিয়া কালকে থেকে পরশুদিন থেকে রপ্তানি বন্ধ করে দিবে, তার ঘোষণা দিয়ে দিয়েছে কিন্তু, ঠিক আছে? তার মানেটা কি? মানেটা হচ্ছে যে আপনার স্কুইজ হয়ে যাচ্ছে আপনার জায়গাগুলো। আপনি স্পট মার্কেটে যাবেন, সেখানে তো আপনি কুলাইতে পারবেন না, ইউরোপিয়ানদের কাছে কুলাইতে, ওদের টাকার কাছে কুলাইতে পারবেন না। এখন দেখেন আপনার যে 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 সিচুয়েশন দাঁড়াইছে, $5 বিলিয়ন দরকার, মিনিমাম $2 বিলিয়ন। এই টাকাটা কোত্থেকে আসবে? আমি যে বলছি ফ্রাইটেনিং সিচুয়েশন, হ্যাঁ। এবং আর তারপরে আবার সুয়েজ খালে আবার আপনার করতেছে, ওই গ্যালন প্রতি $1 করে তারা টোল নিচ্ছে এখন। না, হরমুজ প্রণালী, সরি ভুল হয়েছে, তো নিচ্ছে, হ্যাঁ। তো এইটা আরেকটা এক্সপেন্ডিচার বাড়তেছে। এবং এখন দেখেন পাইপলাইনে যেগুলো আছে সেগুলো আসতেছে, ঠিক আছে, কিন্তু আপনি নিউ যে আপনি করবেন, জেনারেট করবেন, সেটা কীভাবে করবেন? যুদ্ধ যদি দীর্ঘস্থায়ী হয়, হ্যাঁ, তাইলে সব জায়গায়, কিন্তু আমি জাপানের কথা বলছি আজকে, তারা মানে ব্যাডলি অ্যাফেক্টেড, সব জায়গায়। এখন এইটা কি হবে আমি কিছুই বুঝতে পারতেছি না। শুধু যে আপনার এখন তো ধরেন যে পরিবহন ক্ষেত্রটা আপনার হচ্ছে, কি বলে, অ্যাফেক্টেড হচ্ছে পরিবহনটা। দুদিন পরে তো আপনার যে ইলেকট্রিসিটি বলেন, অন্যান্য ক্ষেত্র আপনার অ্যাফেক্টেড হয়ে যাবে, তখন কিন্তু আর একটা বড় ধরনের ক্রাইসিস তৈরি হবে। এখন এইটা গভর্নমেন্ট কীভাবে হ্যান্ডেল করবে? টাকা কোত্থেকে আসবে? এই কি বলছে, এই স্ক্যারসিটির বাজারে বেশি টাকা লাগবে, লাগবে, এবং শেষ পর্যন্ত আলটিমেটলি কী দাঁড়াবে আমি ঠিক বুঝতে পারতেছি না। হ্যাঁ, দেখা যাক কি হয়। কি বললে যে এই টাকাটা কোত্থেকে আসবে আমি তো বুঝলাম না। এই যে $2 বিলিয়ন, মিনিমাম $2 বিলিয়ন, এইটা কোত্থেকে আসবে? এখন কত জানেন গ্যালন প্রতি আজকে? না, আপনি তো সরকারকে পরামর্শ দিচ্ছেন, তো আপনার পরামর্শ আপনার শুনতে চাই। আজকে $115 বেশি, ডলারের বেশি পার গ্যালন। কোথায় কত ছিল? আমরা 80 ছিল না, কত 85 না কত ছিল? না, $115 পার গ্যালন না, পার ব্যারেল বলতেছি। এই পার ব্যারেল তো আপনার ছিল, কত ছিল? 80 না 90 ছিল। সেটাই জাম করছে না, অনেক জাম করছে তো। ব্যারেল, আপনি গ্যালন কেন বলতেছি? তো যাই হোক, এখন এইটা কিভাবে, এটা বুঝতেছি না আসলে। এটা তো আমাদের নিজেদের তো কোনো, এটা গ্লোবাল ক্রাইসিস, তাই না? আমি ডক্টর রিপন আপনার কাছে কিছু বুঝতে চাই যে আপনি এই সমস্যাকে কিভাবে দেখেন, এবং এখানে অনেক সময়, হ্যাঁ, সরকারের তো অনেক কমিটমেন্ট থাকে, কিন্তু অনেক সময় পরিবেশ পরিস্থিতির কারণে তার প্রায়োরিটিকে চেঞ্জও করতে হয়। সো সেরকম কোনো অ্যাডজাস্টমেন্টের ইস্যু আছে কিনা, বা সেটা সরকার চিন্তা করে? এটা হয়তো মানে আপনার বিশেষ বাস্তবতা, এটা তো বিশেষ বাস্তবতা, এটা তো আসলে আপনি ঠিকই বলেছেন। এটা তো আমাদের গভর্নমেন্ট যেই, কারণ উনি বারবার যেটা বলছেন ওটা একটা বড় ক্রাইসিস, মানে বিদ্যুৎ জ্বালানির ক্রাইসিস, অর্থের ক্রাইসিসটা আরো বড়। বিদ্যুৎটা তো আমরা দেখতে পারবো, অর্থের ক্রাইসিস তো আসলে সেই অর্থ বোঝা যাবে না যা আছে কি নেই। নিঃসন্দেহে সেটা হচ্ছে যে 17ই ফেব্রুয়ারিতে যে গভর্নমেন্টটি শপথ নিল, তখন তো যুদ্ধ হয়নি। এটা তো নতুন পরিস্থিতি। এই নতুন পরিস্থিতির শিকার সারা পৃথিবী, এবং এই বিষয়টি বাংলাদেশের জনগণ, মানে সারা পৃথিবীর মানুষ যেমন এফেক্টেড, বা তারা যেমন আতঙ্কিত, চিন্তিত, ঠিক একইভাবে বাংলাদেশের মানুষ হিসেবে আমরাও আতঙ্কিত, চিন্তিত, নিঃসন্দেহে। এবং এখানে আমাদের করণীয় তো খুব অনেক কিছু নাই। করণীয় বলতে আমাদের নিজস্ব আপনার জ্বালানি উৎস নাই, ওই যেটা প্রাকৃতিক গ্যাস ছাড়া আমাদের তেমন কিছু নাই। আর যে পেট্রোল অকটেন, যেটা যে উপজাত, যেটা আমরা ক্রুড অয়েল বাইরে থেকে ইম্পোর্ট করি, সেটার উপজাত হিসেবে, বাই প্রোডাক্ট হিসেবে পেট্রোল অকটেন প্রডিউস করি আমরা। কিন্তু আমি যদি ক্রুড অয়েলটাই না আনতে পারি, মানে ওটাই যদি আমার কেনাটা যদি খুব দুঃসাধ্য হয়ে দাঁড়ায়, অথবা আনার পথগুলো যদি সংকুচিত হয়ে যায়, তাহলে তো আমি পেট্রোল অকটেনও তো আমি এখানে প্রডিউস করতে পারবো না, কারণ এটা রিফাইন করা যাবে। আমাদের রিজার্ভারেরও সংকট আছে। হ্যাঁ, রিজার্ভারের সংকট তো নিঃসন্দেহে আছে। আর যেটা অর্থের যোগানের কথা যেটা বলেন, অলরেডি জ্বালানি প্রতিমন্ত্রী একটা স্টেটমেন্ট, একটা ইনফরমেশন মানে মানুষ আমাদের জনগণের সামনে দিয়েছেন। সেটা হচ্ছে প্রতিদিন প্রায় আমরা, আরও 4-5 দিন আগের স্টেটমেন্ট, প্রায় 137 কোটি টাকার মতো অতিরিক্ত জ্বালানি খাতে আমাদের ব্যয় হচ্ছে প্রতিদিন।
এবং এটা যদি যেটা বললেন যে গতকাল কি আপনার বাজারে আপনার ইয়ে ছিল, বাজার মানে ইন্টারন্যাশনাল মানে খোলা মার্কেটে $115 পার ব্যারেল যেখানে ডেভেলপ করলো, এটা যদি আরও বাড়তে থাকে তখন তার 137 মিলিয়নে থাকবে না, এটা হয়তো আরও বাড়বে, আরও বাড়বে। নিঃসন্দেহে এটা আমাদের মতো একটা মানে কি বলে, আমি স্টিল আমি স্বল্পোন্নত দেশ বলতেই পছন্দ করি। হাসিনা তো একটা এলডিসির নাটক ঠাটক সাজিয়েছিল, দ্যাট ইজ এ ডিফারেন্ট ইস্যু। তা আমাদের মতন একটা দেশ যারা শুধুই মাত্র আমরা মানে ফরেন রেমিটেন্সের উপরে নির্ভর করি এবং আপনার রেডিমেড গার্মেন্টসের উপর নির্ভর করি, এর বাইরে কিন্তু আমাদের খুব বড় মাপের কোনো আয় নাই। তো রেমিটেন্সের ব্যাপারটা সেখানে অলরেডি মিডল ইস্ট যেখানে আক্রান্ত, মানে এই যুদ্ধ পরিস্থিতির ভিকটিম তারাও, সেখানে আমাদের শ্রমিকরা যারা প্রবাসী শ্রমিক যারা আছেন তাদের কাজের জন্য কতটা কন্ডিসিভ এনভায়রনমেন্ট আছে, তারা শেষ পর্যন্ত ওখানে কতদিন থাকতে পারবেন, অথবা তাদের এমপ্লয়িরা তাদের কতদিন ওখানে রাখবেন, অথবা ফেরত পাঠাবে কি না, যেটা অলরেডি আপনার মানে আপনার প্রবাসী কর্মসংস্থান মন্ত্রী তিনি কিন্তু অলরেডি বলেছেন যে আমাদের কর্মীরা যদি ঝুঁকির মধ্যে পড়ে তাদেরকে ফেরত আনা হবে, রাষ্ট্র তাদেরকে ফেরত নিয়ে আসবে। রাষ্ট্র ফেরত নিয়ে আসার মতো তো যোগাযোগ ব্যবস্থাটা নাই। এই পর্যন্ত প্রায় 1000 খানেক ফ্লাইট মানে আমাদের ক্যান্সেল করতে হয়েছে, প্রায় বলছি এই পর্যন্ত যুদ্ধ পরিস্থিতি সৃষ্টি হওয়ার পরে। তাহলে আমাদের ওখান থেকে যদি রেমিটেন্সের ফ্লো কমে যায়, অন দ্য আদার হ্যান্ড যদি আমাদের রেডিমেড গার্মেন্টসের এক্সপোর্ট করার জন্য তো আপনার মানে উপযুক্ত পরিবেশ লাগবে। যুদ্ধাবস্থায় তো আপনি সমস্ত জায়গাগুলো আপনি যেমন আপনার স্টেট অফ হরমুজ আপনি ইউজ করতে পারছেন না, হরমুজ প্রণালী ব্যবহার করতে পারছেন না, ওখানে তো এক্সট্রা এখন টোলও দিতে হয়। সেটা আমি এক্সট্রা টোল দেওয়ার বিপক্ষে না, কিন্তু আমি মনে করি তার জলসীমা তার এলাকা আপনি ব্যবহার করবেন। বাংলাদেশের মতো তো আমরা মানে সবাই তো ভদ্রলোক না। আমাদের বাংলাদেশে একজন অর্থনৈতিক উপদেষ্টা ছিলেন মিস্টার মশিউর রহমান, তিনি বলেছিলেন ভারতের কাছ থেকে ইয়ে চাওয়া বলে আপনার ওই যে মানে ওই যে এটা কি বলে টোল ট্রানজিটের এগেনস্টে ফি চাওয়া, এটা মানে ভদ্রলোকের কাজ, এটা ছোট লোকের কাজ। ফি চাওয়াটা যাবে না। তো ইরান চাইতেই পারে, বাংলাদেশও চাইতে পারে, যার যার ক্ষেত্রে ট্রানজিট ফ্যাসিলিটিস দেবো, এটা ফ্রি তো এক গ্লাস পানি আজকাল ফ্রি পাওয়া যায় না, তেল তো দূরের কথা। তো সুতরাং এটা একটা নিউ রিয়ালিটি, এবং আমি মনে করি ইরান শুড কন্টিনিউ দিস টোল সিস্টেম। তার জলসীমা এটা মনে হয় আমেরিকাও মেনে নিবে, সবাইকে মানতে হবে, মেনে নিবে এটা। আপনি তার আকাশসীমা ব্যবহার করলে তারে যেমন আপনি টোল দেন দিতে হয়তো। তো সুতরাং এগুলো একটা নতুন রিয়ালিটি। তো মেইন কোশ্চেন হবে যেহেতু আমাদের গভর্নমেন্টের অনেকগুলো আপনার কিছু সামাজিক প্রোগ্রাম আছে, যেমন আমরা কৃষক কার্ডের কথা বলেছি, আমরা ফ্যামিলি কার্ডের কথা বলেছি, আমরা হেলথ কার্ডের কথা বলেছি, এরকম অনেকগুলো আমরা জনহিতকর প্রোগ্রামগুলোর কথা বলেছি। তো এবং সেটা আমাদের প্রাইম মিনিস্টার অলরেডি ইন্ট্রোডিউস করেছেন, এবং এটা অনেক সুফল পাওয়া যাচ্ছে, মানুষ ভীষণ আপ্লুত খুশি। তো এত সব কিছু মিট আপ করা যদি দেশের অর্থনীতির অবস্থাটা যদি খুব এমনি এক কথাতে আমি এভাবে বলতে পারি যে এনার্জি ইনসিকিউরিটি মিনস ইনসিকিউরিটি এভরিওয়্যার। ওই ইয়েস, হ্যাঁ নিঃসন্দেহে। কারণ আপনি এখন আমরা যে বিদ্যুৎ আছে বলে আমরা অনুষ্ঠানটা করতে পারছি, বিদ্যুৎটা যদি কোনো রকম ইন্টারাপশন হয়ে যেত তাহলে অনুষ্ঠানটা করতে পারতো। সুতরাং বিদ্যুৎ বলেন বা এনার্জি বলেন, আপনি খুব রাইটলি আগে বলেছিলেন সিকিউরিটি ইন টার্মস অফ এনার্জি, ফুড সিকিউরিটির কথা, নানা সিকিউরিটির কথা আমরা বলি, বাট এনার্জি সিকিউরিটি ইজ ভেরি ইম্পর্টেন্ট। এবং এই নিউ রিয়ালিটিতে এই মানে ইরানের উপর যে আপনারই হলো মানে আধিপত্যবাদী ইসরায়েল এবং আমেরিকার আধিপত্যবাদী সাম্রাজ্যবাদী শক্তির যে হামলাটা হলো বা যে যুদ্ধটা চাপিয়ে দিল, এবং কি আবদার যে খাদ্যিক তাদের লাগবে, তেলও লাগবে। তো বোঝাই যাচ্ছে যে তেল দখল করার জন্য ভাগ্যিস বাংলাদেশের যে এখন পর্যন্ত বাংলাদেশে বিরল খনিজ পাওয়া যায়নি। আমি তো সেদিন খুব ভয় পেয়ে গেলাম। একটা আমেরিকাকে অনেকে ঠাট্টা করে বলে ইটস এ অয়েল কোম্পানি আমেরিকা, ঠিক আছে। আচ্ছা, একটা ভালো খবর আছে কিন্তু, সেটা হচ্ছে যে আমেরিকার লোকজন কিন্তু এখন প্রতিবাদে ডেমনস্ট্রেশন করেছে 50 অঙ্গরাজ্যে। আপনার মোর দেন 3000 ডেমনস্ট্রেটর তারা গতকালকে বড় ধরনের বিক্ষোভ। আমি যেটা বলছিলাম, গত 2-3 দিন আগে বাংলাদেশের মানে আমি একটা অনলাইন পত্রিকাতেই নিউজটা পড়ছিলাম, একটা অস্ট্রেলিয়ান কোম্পানি যাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছিল তার এখান থেকে আপনার মানে বালু থেকে মানে সমুদ্র উপকূলে খনিজ অনুসন্ধান করবে, এবং খনিজ অনুসন্ধান করে তারা পেয়েছে, এবং রেট অফ এক্সট্রাকশনটা অনেক ভালো, আশান্বিত করার মতো ব্যাপার। তো
এটা যখন পড়ছিলাম তখন আমি ভয়ও পাচ্ছিলাম এর মধ্যে হঠাৎ করে যদি অস্ট্রেলিয়ান কোম্পানি যদি বলে বসে যে বাংলাদেশে কিছু বিরল খনিজ পাওয়া গেছে, তাহলে তো মার্কিন যুক্তরাষ্ট্র বলবে যে এখন বাংলাদেশটাও তার দরকার হবে, লাইক গ্রিনল্যান্ড অর লাইক দ্যাট। তো আমরা যাতে খুব দ্রুত বিরল খনিজ না পাই অ্যাটলিস্ট, তাহলে অ্যাটলিস্ট আমাদের সভরেন্টি সার্বভৌমত্ব রক্ষা করে আমরা মানে তেল সমৃদ্ধ দেশগুলো না, কিন্তু এই আলোচনা তো আছে যে বাংলাদেশের যে এখনো তেল আছে যেগুলো এক্সপ্লোর করার আমি চেষ্টা একটু করা বলি, হয়নি, আমি একটু সেটাও বলি। করা উচিত। আমি একটু নিশ্চয়ই করতে হবে, আমি আমাদের বলি নিজেদের কিন্তু নিজেদের এখানে আমি একটু সামর্থ্য বলি। আমরা নিজেরা করব বলে আমরা নিজেরা তো আসলে এত বছরে করতে পারিনি, সেই সক্ষমতা আমাদের নেই। কিন্তু আবেগে আমরা অনেক সময় বলেছি যে আমরা করতে পারবো, আমাদের আচ্ছা আমি একটু বলি, লোকজনই সব করবে। আমি একটু বলি, সেটা হচ্ছে যে আমি ওইটা বলছি ওখানে যে তারেক রহমান প্রাইম মিনিস্টার, উনি গাছ লাগানো তারপরে খাল কাটা এগুলো করতেছে, ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, ওকে ফাইন। কিন্তু ব্লু ইকোনমি যেটা আমাদের আলটিমেটলি কি হবে, আমাদের স্থলভাগ কিন্তু আমার সাফিসিয়েন্ট হবে না, ক্ষয়ে যাবে অনেক কিছু। এইটাকে আপনার সাবস্টেন্সিয়েট করতে হবে ব্লু ইকোনমি দিয়ে। এবং দেখেন আমাদের এই যে প্রায় ১৬ লাখ বর্গ কিলোমিটার যে সি এরিয়া না, হাইলি মানে কি বলে রিসোর্সফুল, নট অনলি অয়েল গ্যাসের সম্ভাবনা তো আছে, অপার সম্ভাবনা। তারপরে ধরেন যে মৎস্য, লবণ, মানে ম্যারিন হ্যাঁ, তারপরে কি বলে যে ইভেন ট্যুরিজম অলসো। তো ফলে আমি বলছি যে প্রাইম মিনিস্টারকে আমি অ্যাড্রেস করছি, আমি বলছি যে ব্লু ইকোনমির দিকে নজর দেন। এইটাও তো লং টার্ম, গাছ লাগানো লং টার্ম না, এটা তো 10 বছর 15 বছর লাগবে। তো এইটা যদি লং টার্ম, তা ব্লু ইকোনমি যদি লং টার্ম যদি অবহেলা করি, আপনাকে স্টার্ট করতে হবে। এবং আলটিমেটলি কিন্তু ব্লু ইকোনমি ছাড়া কিন্তু বাঁচা যাবে না, আমি বলে দিলাম। হ্যাঁ, এবং এটা অবশ্যই এটা এক্সপ্লোর করতে হবে। এই যে বে অফ বেঙ্গলের যে এই যে রিসোর্স, হ্যাঁ, এইটা আমাদের অলরেডি মিয়ানমার এবং ইন্ডিয়া তারা কিন্তু এক্সপ্লোর করছেন, তারা এক্সপ্লোর করে তারা মোটামুটি একটা ভালো রেজাল্টের দিকে গেছেন। এবং আমাদের যে ব্লু ইকোনমি এরিয়া ইন দ্য ওশান, সেটা কিন্তু মানে ওদের চোখ কোনো অংশই কম না। এবং আমরা 1 লাখ কত একটা ইন্টারন্যাশনাল ট্রাইব্যুনালে আমরা আমাদের যেটা ভারত আমাদের কাছে কিছু সীমানা সেটা সেটেল হয়ে গেছে। ভারতের সঙ্গে মিয়ানমারের সঙ্গে দুটো দেশ হয়ে গেছে আগে। সুতরাং এই জায়গাগুলোতে আপনি যেটা বলছিলেন সেটা আমাদের অবশ্যই এক্সপ্লোর করতে হবে। আমাদের শুধুই মাত্র মধ্যপ্রাচ্যের তেল অথবা অন্য দেশের তেল, রাশিয়ার তেলের কথা আপনি বলছেন রাশিয়া বন্ধ করে দিয়েছে, রপ্তানি বন্ধ করে দিয়েছে কালকে থেকে। না, কিন্তু ওটা হয়তো অন্য জায়গায় ইম্প্যাক্ট হবে, ইন্ডিয়া ইম্প্যাক্ট হবে হয়তো অন্য জায়গায়, কিন্তু আমাদের ইম্প্যাক্ট হবে না। এই কারণে রাশিয়ান অয়েলটা আপনার রিফাইন করার মতো আমাদের আবার আমাদের ফ্যাসিলিটিসটা ওর সাথে কম্প্যাটিবল না। তো ফলে রাশিয়ান অয়েল ইম্পোর্ট এক্সপোর্ট বন্ধ হয়ে যে আমরা খুব এফেক্টেড হব না। কিন্তু মুদ্রা কথাটা হচ্ছে যে আমরা বাইরে থেকে তেল এলএনজি আমদানি করছি বটে, অ্যাট দ্য সেম টাইম আমাদের নিজস্ব সম্পদ এক্সপ্লোর করে আমাদের নিজেদের চাহিদার ব্যাপারটা খুব গভীরভাবে চিন্তা করতে হবে এবং পদক্ষেপ নিতে হবে। চিন্তা মানে পদক্ষেপই নিতে হবে। সো মিস্টার মাহবুব কামাল, আর কি ধরনের চ্যালেঞ্জেস দেখেন আপনি আগামী মানে নিকট ভবিষ্যতে সরকারের জন্য? আমি তো অনেক ধরনের চ্যালেঞ্জ, পলিটিক্যাল কি ধরনের পলিটিক্যাল চ্যালেঞ্জ তো মানে দেখেন এইটা আমি না, আপনি তো জানেন আমি আপনার সাথেই বহুবার বলছি যে আমাদের এই বাংলাদেশে একটা স্টেবল সোসাইটি পাওয়া, এইটা একেবারে ফার রিচিং, মানে এটাকে অ্যাম্বিশন বলা যায় আর কি, এটা উচ্চাকাঙ্ক্ষার মতো ব্যাপার। এখানে একটা স্টেবল, আপনি দেখেন ইতিমধ্যে কিন্তু অনেক কিছু শুরু হয়ে গেছে। আপনি খেয়াল করতেছেন পার্লামেন্টে কি হচ্ছে না হচ্ছে, আপনি তো খেয়াল করতেছেন। এবং আমি কতগুলি পলিটিক্সের কতগুলি আইডেন্টিফিকেশন মার্ক, মানে শনাক্তকরণ চিহ্ন বের করছি আমি, মানে প্রেজেন্ট পলিটিক্সের। এটা একটা হচ্ছে যে মানে গভর্নমেন্টের অপোনেন্ট যারা, তারা খুদ ধরা ননদের ভূমিকায় আসছে। মানে ভাবির ননদ, মানে খুদ ধরতেই হবে, বুঝছেন, খুদ ধরে গভর্নমেন্টকে আনপপুলার করার চেষ্টা করে। খুদ ধরা ননদ ননদ তো ভাবির খুদ ধরবেই আর কি। হ্যাঁ, তো সেরকম ব্যাপারটা হয়ে গেছে। এবং এমনও হয় কোনো ননদ করে কি ভাইকে বলে যে তোমার বউ তো করতেছে, পরকীয়া করতেছে, আসলে কিন্তু কিছুই না। তো এই যে খুদ ধরা ননদ তৈরি হয়েছে অনেক। হ্যাঁ, এইটা একটা। 2 নম্বর হচ্ছে সবাই এক্সাইটেড, বুঝছেন, সবাই এক্সাইটেড। এবং এটা কীরকম এক্সাইটমেন্ট জানেন? এই যে বাচ্চারা যখন ওই যে সুইমিং পুলে গোসল করে বা নদীতে পুকুরে গোসল করে একসাথে, তারা যেরকম এক্সাইটেড থাকে ঠিক সেরকম এক্সাইটেড। এবং ওই একটা গল্প বলি, বিদেশ থেকে এক লোক আসছে আর কি, ইংলিশ স্পিকিং, তো একটা মিটিংয়ে গেছে, তো গিয়ে দেখতেছি যে বক্তা
মানে একেবারে লাউডলি সে বলতেছে ঝাপাচ্ছে, এই হচ্ছে সেই হচ্ছে। তো ওই বিদেশি বুঝতেছে না যে কী ব্যাপার। তো পাশের লোকের জিজ্ঞেস করছে যে হোয়াই ইজ ই সো অ্যাংরি, ইজ ইন এ থ্রেট অফ বিং কিল, তাকে কেউ হত্যার মানে থ্রেট করছে নাকি, সে এত লাফাচ্ছে কেন, এত ভয় পাচ্ছে কেন? এই হচ্ছে আমাদের বক্তারা এরকম এক্সাইটেড এবং কি বলে যে সব কিছুতেই দেখবেন যে বাড়াবাড়ি, সব কিছুতেই বাড়াবাড়ি, একটা এই কি বলে যে সুস্থ চিন্তা। এবং আরেকটা জিনিস আমি খেয়াল করতেছি, সবাই কিন্তু ফিলোসফার হয়ে গেছে, বুঝছেন? আমরা কিছুই বুঝি না, সব ফিলোসফাইজ করতেছে। হ্যাঁ, এই ৭২-এর সংবিধান এইটা, ওইটা অমুক, এইটা সেইটা। ৭২-এর সংবিধান তো পরেই নাই, বুঝছেন? ওই যে শক্তি চট্টোপাধ্যায়কে সুনীল জিজ্ঞাসা করছিল যে এই যে ছন্দ ভাঙতেছে, তুমি এইগুলি ছাপো কেন? তো উনি বলতেছে আচ্ছা ছন্দ ভাঙতে পারে, ছন্দটা জেনে ভাঙুক। যে ছন্দ জানেই না সে ছন্দ ভাঙবে কি? ভাঙার অধিকারই তো তার নাই। তো সে যে ৭২-এর সংবিধান পরেই নাই, হ্যাঁ, সে বলতেছে ৭২-এর সংবিধান মানি না। তারা জিজ্ঞেস করেন ৭২ সংবিধান কী আছে, কিছুই বলতে পারবে না। মানে ওরকম আর কি। সালমান রুশদির ফাঁসি চাই, যখন জিজ্ঞেস করলেন যে কেন ফাঁসি চাই, কী কারণে, স্যাটানিক ভার্সেস কি, ও এটা তো জানি না ভাই, কিন্তু ফাঁসি চাচ্ছে। কিন্তু না, ওটা জানে স্যাটানিক ভার্সেসের জন্য সারা পৃথিবীতে না, না, সে আমি নিন্দিত। বলতেছি, এটা যারা আমি- রাস্তায় নেমেছে সবাই জানে, এরকম বলা যাবে না। সেটাই। স্যাটানিক এখন ভার্সেস কি সেটাও বলতে পারবে না হয়তো। কথাটা হচ্ছে যে ৭২-এর আবেগে শুনেছে যে নবীর অবমাননা ও, হয়েছে, ওইটি- ব্যাস, ওইটি ওইটাই enough। বললাম। লার্জলি এইভাবে শুনেছে। তার জন্য ওইটিই এনাফ, তার জন্য ওইটিই এনাফ, সে তো ভিতরে যাবে না। তো ফলে ৭২-এর সংবিধান কেন বাতিল করতে হবে, এইটার তো যুক্তি থাকতে হবে, তাই না? খালি স্লোগান দিলেই তো হবে না, তাই না? তারপরে ধরেন যে এই কত রকম কথা হচ্ছে না আমাদের মুক্তিযুদ্ধ নিয়ে, 71-এ দেখেন আমাদের মুক্তিযুদ্ধ সব নিয়ে দেখেন 3টা ন্যারেটিভ আছে, আপনি খেয়াল করছেন বোধহয়। 3টা ন্যারেটিভ। একটা হচ্ছে আওয়ামী ন্যারেটিভ, সেটা কি বঙ্গবন্ধু ছাড়া কেউ কিছু না, ঠিক আছে? আবার একটা বিএনপির ন্যারেটিভ আছে, আমি তারেক রহমানকে বলতেছি, উনি কিন্তু বলছেন যার যার প্রাপ্য সে। এমনি আপনি আপনার র্যাঙ্ক অ্যান্ড ফাইলে দেখবেন জিয়া হচ্ছে সব। আর জামাতের ন্যারেটিভটা হইল ইন্ডিয়া, অর্থাৎ ইন্দিরা গান্ধী, মানে 3 মহানায়ক আর কি। একটা আরেকটা ন্যারেটিভ আছে, ইন্ডিয়ান ন্যারেটিভ। ওইটাই তো বলতেছি। না, আপনি জামাতের ন্যারেটিভ। ইন্ডিয়ান ন্যারেটিভ যেটাকে বলছেন সেটা পাকিস্তানি ন্যারেটিভও। পাকিস্তানিরাও এখন বলার চেষ্টা করে যে তারা ইন্ডিয়ার সঙ্গে যুদ্ধ করে হেরেছে, বাংলাদেশ স্বাধীন হয়েছে বাংলাদেশিদের সঙ্গে যুদ্ধ করে। মোরলেস আপনার রিলেটেড সমান সমান আমরা একটা ভাব আছে। না, আমি বলতেছি রিপন ভাই, ইন্ডিয়া কি বললো সেটা আমি দেখতেছি না, আমাদের দেশের ভিতরে বলতেছি। আওয়ামী আপনাকে দেখতে হবে এই কারণে যে না, ইন্ডিয়া জামাতের ন্যারেটিভ যেটা বলছেন, জামাতের তো নতুন ন্যারেটিভ তৈরি হচ্ছে যে তারা দেশ স্বাধীন করেছে, তারা রাইট। শুনেন, স্বাধীনতা এনেছি, স্বাধীনতা শুনেন, রক্ষা করতে হবে। এখন হলো কি, আমি বলি এটা হলো কি, এভরি পলিটিশিয়ান, আপনি যেটা বলছেন ফিলোসফার, সবাই ফিলোসফার হয়ে গেছে। এভরিওয়ান ইজ লিভিং ইন দ্য মোমেন্ট, মুহূর্তের মধ্যে বেঁচে থাকতেছে। সকালে আমি একটা কথা বললাম, হ্যাঁ, এইটা এই গিভেন সিচুয়েশনে এইটা বলতেছি, বিকালে যখন সিচুয়েশনটি অন্যরকম হয়ে গেল তখন আবার এটা পাল্টাই দিচ্ছি, হ্যাঁ। এবং সকালে কি বলছে মনে থাকতেছে না, হ্যাঁ। একটা কনসিস্টেন্সি থাকবে না, আপনার তো একটা ইন্টিগ্রিটি থাকবে যে হ্যাঁ এইটা আমি বিশ্বাস করি, এইটা আমি পার্সু করব। আপনি কালকে বলতেছেন এক কথা, এটা কিন্তু বিএনপি নেতাদের মধ্যেও আছে, কিন্তু এটা আছে, কিন্তু আমি একেবারে চোখে আঙুল দিয়ে দেখাইতে পারি। হয়তো পুরনো রোগ, এখন প্রধানমন্ত্রী যেহেতু অন্যভাবে চলছেন, তাদের এই রোগ হয়তো সংশোধিত হবে। তো ফলে এই যে সকাল বিকাল করতেছি, ইরাটিক, হ্যাঁ, এবং ডিমেনশিয়ার রোগী, ভুলে যাচ্ছি কি বলছি গতকাল, হ্যাঁ, এইটা তো মারাত্মক জিনিস। আপনি তো কারোর উপর তো নির্ভর করতে পারতেছেন না। আপনি যাকে নির্ভর করলেন, সে আপনি যে কারণে তাকে নির্ভর করলেন, কালকে ওই কারণটা দূর হয়ে যাবে, তখন আপনি কি করবেন? যে ডক্টর রিপন, আপনি কি চ্যালেঞ্জ দেখেন ভেতর থেকে? না, আমি রাজনৈতিকভাবে খুব বড় একটা চ্যালেঞ্জ দেখছি না, কারণ আপনার ডেমোক্রেসিতে বা পার্লামেন্টারি পলিটিক্সে সমালোচনা, বিরোধিতা থাকবে। তবে এটাও ঠিক না যে আপনার 43 দিনের গভর্নমেন্টের কোনো পদক্ষেপে বা কোনো বক্তব্যে 44 দিনের মাথায় বা 45 দিনের মাথায় আপনি রাজপথে নেমে আসবেন, সে হুঙ্কার দেওয়াটাও মানে মোটেই ঠিক না। কেন আপনি মানে রাজপথে আসবেন? আপনি প্রধানমন্ত্রীর অনেক ইতিবাচক কথাগুলো বলছেন, দেশের মানুষের মুখে মুখে প্রধানমন্ত্রীর অনেক ইতিবাচক কথাগুলো মানুষ বলছেন, তার মানে একটা রাজনীতিতে একটা গুণগত পরিবর্তন আসছে, সংসদীয় রাজনীতিতে একটা গুণগত পরিবর্তন আসছেন। আপনি বোধহয় অফলাইনেই বলছিলেন কি না আমার ঠিক খেয়াল আসছে না, সেটা হচ্ছে যে আপনার
প্রধানমন্ত্রী যে পশ্চিমা দেশে পার্টিকুলার যুক্তরাজ্যে প্রায় 1.5 যুগের মতো প্রায় সেখানে ছিলেন, আপনি তাকে অ্যাপ্রিসিয়েট করে বলছিলেন যে তার বলনে, চলনে, কথায়, আচরণে অনেক কিছুর মধ্যেই মানে অনেক change। পশ্চিমা গণতন্ত্রের একটা যে রিফ্লেকশন, মানে বিহেভিয়ারাল কমিউনিকেশনটা উইথ আদার্স, এটা আপনি বলতে চেয়েছেন বোধহয়, যদি আমি বুঝতে ভুল না করে থাকি। তো তাহলে এটা যেমন আপনি তার কাছে পেয়ে যেমন আপনি এটা অ্যাপ্রিসিয়েট করছেন, মানে আপনি বলতে দেশের জনগণ অ্যাপ্রিসিয়েট করছেন, অ্যাট দ্য সেম টাইম পার্লামেন্টে আদার পলিটিক্যাল পার্টিজ যারা নির্বাচিত হয়ে বিরোধী বেঞ্চে বসেছেন, তাদের কাছ থেকে কি আপনি এখন যেমন মনে করেন লেবার পার্টি যুক্তরাজ্যে তারা সরকার চালাচ্ছেন, তা আপনি তো এক্সপেক্ট করবেন যে ওখানকার কনজারভেটিভ পার্টি তারা যে বিহেভটা করছেন উইথ লেবার পার্টি, উইথ গভর্নমেন্ট, আপনি তো সেটা তো প্রত্যাশা করতে পারেন। এখন আপনি সরকারের কাছে আপনি চাইবেন যে সরকার একেবারে ওয়েস্টমিনিস্টার টাইপ অফ গভর্নমেন্টের বিহেভটা করুক, ফাইন, এবং সরকার করছেনও তাই। অন দ্য আদার হ্যান্ড আপনি যদি মনে করেন যে আপনি বাংলাদেশে অপোজিশন হিসেবে যারা আপনারা আছেন, আপনারা একেবারেই মানে মেঠো রাজনীতি করবেন, মেরে ফেলবো, খেয়ে ফেলবো, ছুঁড়ে ফেলবো, রাস্তা মানে কিসব কথা দ্যাট শুড নট, নিশ্চিহ্ন করা হবে। আমি মনে করি যে সেটা হচ্ছে রাজনীতির একটা গুণগত পরিবর্তন 5ই আগস্টের পরে এবং 12ই ফেব্রুয়ারি নির্বাচনের পর একটা নতুন রাজনৈতিক সংস্কৃতির সূচনা হয়েছে। সুতরাং এইটাকে আমরা মনে করি একটা পজিটিভ উইন্ড, এইটাকে আমরা ভালোভাবে দেখতে চাই, এবং অ্যাট দ্য সেম টাইম ইট ইজ নট দ্য রেসপন্সিবিলিটি অন দ্য গভর্নমেন্ট অনলি, অপোজিশনে যারা থাকবেন তারাও রেসপন্সিবল বিহেভ করবেন, রেসিপ্রোকাল বিহেভ করবেন। জনগণকে এমনি জনগণ নানা কারণেই মানে আপনার মানে আতঙ্কের মধ্যে আছে, বিশেষ করে মানে এনার্জি সিকিউরিটির কারণে। শুধু নতুন করে জনগণকে আবার রাস্তার গরম ঠরম দেখিয়ে জনগণকে মানে আতঙ্কিত। দর্শক অনুষ্ঠানের শেষ প্রান্তে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, এক্স এবং ইউটিউবে তৃতীয় মাত্রা লাইভ স্ট্রিম হচ্ছে আপনারা দেখতে পারেন। টেলিভিশনের পর্দায় দেখতে না পারলে যে কোনো সময় যে কোনো স্থান থেকে ইউটিউবে তৃতীয় মাত্রা চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই পর্ব বা পুরোনো পর্বগুলো আপনারা দেখতে পারেন। মিস্টার মাহবুব কামাল এবং ডক্টর আসাদুজ্জামানের অসংখ্য ধন্যবাদ এই আলোচনা অংশ নেওয়ার জন্য। দর্শক, আমার দুই অতিথি বলছিলেন, একজন পলিটিক্যাল চ্যালেঞ্জের কথা বলেছেন সরকারের সামনে, আরেকজন সেই অর্থে সেই চ্যালেঞ্জটা না দেখলেও অন্যান্য চ্যালেঞ্জকে খানিকটা অ্যাডমিট করে নিয়েছেন, বিশেষ করে ইকোনমিক চ্যালেঞ্জটা একটা বড়। ইতিবাচক দিক যেটা ওনাদের দুজনেরই কথায় বের এসেছে সেটা হচ্ছে যে প্রধানমন্ত্রীকে তারা জনতার প্রধানমন্ত্রী বলতে পারছেন, তবে একই সঙ্গে সতর্কবার্তা উচ্চারণ করেছেন যে সবাইকে কিন্তু খুশি করা যাবে না, এবং সবাইকে খুশি করবার চেষ্টা করা হলে সেখানে ব্যর্থতার আশঙ্কাটা অনেক বেশি থাকে। দেশে একটা বড় রকমের বৈশ্বিক সমস্যা অবশ্যই, এবং এর দায় এই সরকারের সেটাও বলা যাবে না। তবে অবশ্যই তারা খুবই প্র্যাগমেটিক আচরণ করবেন, সংকটটাকে স্বীকার করবেন, এবং জনগণকে প্যানিক হতে না বলাটা যেমন ঠিক আছে, কিন্তু একই সঙ্গে এই সংকট আমরা কীভাবে সবাই মিলে মোকাবেলা করতে পারি সেই সব গাইডলাইনও সরকারের দিক থেকে দেওয়া উচিত। এনার্জি সিকিউরিটি নিয়ে বা যে জ্বালানির সংকট, বিদ্যুতের সংকট, এই সংকট মোকাবেলার দিকে মনোযোগ দিতে হবে। নিঃসন্দেহে ফ্যামিলি কার্ড, হেলথ কার্ড, কৃষক কার্ড, এগুলোতে সবাই খুশি হবেন, কিন্তু যখন বিদ্যুৎ থাকবে না, যিনি ফ্যামিলি কার্ড পেয়েছেন কিংবা কৃষক কার্ড পেয়েছেন তিনিও কিন্তু সহজাত প্রবৃত্তি অনুযায়ী সরকারের সমালোচনা করবেন, নিন্দা করবেন। কাজে এটা মাথায় রাখতে হবে। যে কারণে আমার একত্রিত বলছিলেন যে এনার্জি ইনসিকিউরিটি মিনস হচ্ছে সকল জায়গায় আসলে ইনসিকিউরিটি। কাজে এখানে খুব জোর দেওয়া দরকার। একই সঙ্গে ব্লু ইকোনমির কথা বলেছেন, বঙ্গোপসাগরে আমাদের যে অংশীদারিত্ব আছে সেটাকে মাথায় রেখে একটা ভালো দীর্ঘমেয়াদী পরিকল্পনা করা দরকার। এটার আমরা সর্বোচ্চ ব্যবহার কী করতে পারি, এবং এটা ব্যবহার করতে পারলে দেশের আর্থিক সংকট থেকে শুরু করে অনেক রকমের সংকটই কিন্তু আমরা মোকাবেলা করতে পারবো। আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার জন্য শুভকামনা।